আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ক্যান্টিনে বসে সমুচাতে কামড় বসালো ঋষি। নাবিলা নাক কুচকে বলল, এই তুই সমুচা খাওয়ার জন্য সবসময় এত পাগল কেন? ঋষি বলল, তো কি খাবো, বিরিয়ানি? নাবিলা বলল, খেতে পারিস, কিন্তু সুন্দরী নবীনদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করলো আর তুই সে প্যাকেট দূরে রেখে সমুচা খাচ্ছিস। নাবিলার সাথে তাল মিলিয়ে ঋতুও বলল, সত্যি ঋষি, তুই একমাত্র যে বিরিয়ানি পছন্দ করিস না। কেন রে? ঋষি বলল, আমার কেমন জানি ইয়াক আসে। ঋষির কথা বুঝতে না পেরে রোহান জিজ্ঞেস করলো, ইয়াক আসে মানে? ঋষি বলল, সব একসাথে মিশে দেয়, কার না কার এটো খাবার হয় সেটাও বোঝার উপায় নাই। ঋষির কথা সকলে একবার খাবারের দিকে, তারপর ঋষির দিকে তাকিয়ে বলল, তুই আসলে গর্দভ একটা, না হলে এমন স্বাদের খাবার নিয়ে উল্টাপাল্টা ভাবিস। ঋষি বলল, তো খাবো না এমন স্বাদের খাবার? আমার তো ওই মাছ সবজি ভালো লাগে, মাংস আমার তেমন পছন্দ না। ঋষির কথায় ঋতু, ফারিহা, নাবিলা আর রোহান কিছু বলার আগে পিছন থেকে তিশা বলে উঠলো, খেতে না পারলে আঙ্গুর ফলও টক লাগে। বলে হেসে দিল তিশা, সাথে তুলিও তাল মিলিয়ে বলল, তা যা বলেছিস, গরিবের পেটে ঘি হজম হয় না। হাসতে হাসতে পাশের টেবিলে বসে তাদের বিরিয়ানির প্যাকেট খুলে বলে, এই তিশা দেখ কি সুগ্রান, আমি তো এমন প্যাকেট 2-3টা খেতে পারবো, তবে খাবো না। মোটা হয়ে ফিগার নষ্ট করার কোনো দরকার নেই। জীবন্ত মহলের সকলের গায়ে লাগলো কথাটা, কিন্তু কিছু বলার জন্য ঋতু মুখ খুললেও ফারিহা তাকে থামিয়ে দেয়। তারা তাদের মজার আড্ডায় মেতে ওঠে। অথচ তিশা আর তুলির অজানায় রয়ে গেল, তাদের অপমান করছে। তারাও বড়লোক পরিবার থেকে বিলং করে, তাদেরও টাকার অভাব নাই। ফারিয়া হয়তো এতটা বড় লোক না, কিন্তু ঢাকা শহরে তার বাবা যে সরকারি চাকরিটা করে তা স্বর্ণের চেয়ে দামি। ওনার একটা সিগনেচারের জন্য কত বড় বড় কাজ আটকে থাকে। দূরে স্যারদের সাথে কথা বলছে ফায়েজ, সেখানে নীলও উপস্থিত ছিল, কিন্তু ফায়েজের চোখ ক্যান্টিনের 4 নং টেবিলে আটকে রয়েছে, হয়তো ভালোবাসার চোখে নয়তো দায়িত্বের চোখে। আরিফ বলল, জানিস নীল, তুই যখন এন্ট্রি নিলি না, তখন মিস অহংকারী তোকে দেখে আকাশ থেকে পড়েছে। আরিফের কথা বুঝতে না পেরে নীল তাকিয়ে জিজ্ঞেস করলো, কে সে? আরিফ বলল, আরে ওই মেয়েটা যে তোকে ভিপির ভয় দেখায়। নীল বলল, দেখুক, এসব ফালতু মেয়েদের পাত্তা দেয় না এই সায়েদ খান নীল। আরিফ বলল, তা কেন দিবি? তুমি তো এক মায়াবীর প্রেমে ডুবে আছো, অথচ আজও সাহস করে বলতে পারোনি। নীল বলল, সময় হোক বলবো। আরিফ বলল, আরেকটা কথা, নিখিল নাকি তোর মায়াবীর খোঁজ খবর নিচ্ছে আজকাল। নীল বলল, জানি। আরিফ বলল, কিছু করবি না, বলবি না? নীল বলল, পরে বলবো, আগে নেওয়া শেষ হোক, এরপর বলবো কার খবর নিচ্ছে সে। এই সায়েদ খান নীলের হৃদয়ের রানীর খবর। আরিফ বলল, হৃদয়ের রানী? নীল বলল, কেন, তোর সন্দেহ আছে? আরিফ বলল, আরে না, মেয়েটা লাকি, তোকে পাবে। নীল বলল, আমিও লাকি যদি তাকে পাই। আরিফ বলল, ভাই তোরা দুটোই লাকি হবি একজন আরেকজনকে পেলে। আমার কপালে কবে যে একটা এমন আসবে, যা আছে সব জলদস্যু রে বাবা। এ আরিফ, তুই কি জীবনে সিঙ্গেল থেকেই মরবি নাকি? নীল বলল, এই তোর নাটক বন্ধ করতো, চলতো। বলে নীল বাইক থেকে উঠে সামনে হাঁটতে লাগলো। তুলি খেয়াল করলো নীলকে সিনিয়র জুনিয়র অনেকে সালাম দিচ্ছে। তিশা তুলির দিকে তাকিয়ে বলল, চল তোর হিরোর সাথে কথা বলে আসি। তুলি নম্র সুরে বলল, আসসালামু আলাইকুম নীল ভাই। তিশাও সালাম দেয় নীলকে। নীল ভদ্রতা দেখিয়ে উত্তর দেয়। তুলি আবারও বলে, সরি ভাই, আমি আসলে জানতাম না আপনি ভিপি, তাই এমন ব্যবহার করেছি। নীল মাছি তাড়ানোর মতো করে বলল, সমস্যা নাই, আমার মাথায় এত কিছু রাখার মতো জায়গা নাই। আরিফ ফিক করে হেসে ফেলে, তারপর বলল, ওভারলোড নিস না ভাই, পরে আমার চাচু হওয়া হবে না। আরিফের এমন কথায় নীল চোখ রাঙিয়ে দেয়। আরিফ ঠোঁটে হাত দিয়ে বোঝায়, সে চুপ করলো। তুলি আবারও বলল, আমি সত্যিই সরি ভাইয়া, আপনি রাগ করেছেন অনেক, আমি বুঝেছি। নীল বিরক্ত হয়ে বলল, আপনাকে আমি ঠিক চিনিও না, তার উপর রাগ করবো কেন আমি? নীল এতটাও সস্তার কেউ না যে যার তার উপর রাগ করবে। তুলি নীলের কথায় অপমানিত হলেও মুখে মিথ্যা হাসি রেখে তাকিয়েছিল। নীল পাশ কাটিয়ে চলে গেল। তিশা বলে উঠল, ভিপি হয় তাই কি অহংকার দেখছিস? এতদিন তো মুখোশ পড়েছিল, যখন আমরা জানাচ্ছি সে কে, এখন দেমাক বেড়ে গেছে। তখন তুলি মনে মনে বলল, নীল ভাই, আপনি তো চিনেন না এই রুবাইয়া জান্নাত তুলিকে, চিনলে এত বড় স্পর্ধা দেখাতে পারতেন না। আপনি প্রথম কেউ যাকে আমার না চাইতেও ভালো লেগেছে, তাই এত অপমান আমি আজ খোলা আকাশের নিচে হজম করে নিলাম। তখনই ফায়েজ বাইক নিয়ে বাইরে যাচ্ছে। তিশা সেদিকে তাকিয়ে বলল, এ দেখতে সুন্দর, কিন্তু কথা দিতা। আচ্ছা, খেতে কি মিষ্টি নাকি তিতা হবে? তুলি বিরক্ত হয়ে বলল, তোর স্যারের উপর নজর সরাতো, উনি যে খিটখিটে আবার নীল ভাইয়ের মতো না হয়। মাগরিবের আগে বাসায় আসলো ঋতু। ফায়েজ সোফায় বসে মোনারিকের সাথে টম এন্ড জেরি দেখছে। এ দুই ভাই বোন এখনো কার্টুন দেখে। ঋতুর হাতে সকালের যে রজনীগন্ধা আছে, সাথে দুলন চাপা ফুল। ফায়েজ এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, অনুষ্ঠান 2টায় শেষ আর বাসায় আসলি 5টায়, বাকি 3 ঘন্টা কোথায় ছিলি? ঋতু ফায়েজের শাসন থেকে খুশি হতে গিয়েও হলো না। ফায়েজের শেষ কথায় মন খারাপ হয়ে গেল। ফায়েজ আবারও বলল, ভার্সিটি থেকে রজনীগন্ধা দিয়েছে, এ দুলন চাপা কে দিল? এসব খান বাড়িতে চলবে না, অন্য কারো থেকে ফুল নিয়ে তা এ বাড়িতে আনবি না, আর যেন না দেখি। বলে সোজা সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায় ফায়েজ। ঋতুর চোখ টলমল করে ওঠে, সে নাকি কোনো ছেলের দেওয়া ফুল বাসায় এনেছে। ভাবতে হৃদয় ভেঙে যায়। তার ফায়েজ ভাই তাকে ভুল বুঝলো। কষ্ট হলেও মাথা নিচু করে উপরে চলে গেল ঋতু। মোনারিক কিছু বুঝতে পারেনি, আর তারাও টিভির দিকে মনোযোগ দেয়। আর এদিকে ফায়েজ মোবাইলের দিকে তাকিয়ে বলল, আমার পবিত্রতায় কেউ হাত দিলে সেই স্থান আমার কাছে অপবিত্র মনে হয়। যেখানে তুই পুরোটাই আমার, সেখানে তোকে কেউ প্রপোজ করলো আর তুই সেটার সাথে সাথে রাখলি, তাহলে তুইও অপবিত্র হয়ে গেলি। আর এদিকে কোনো রকম শাড়ি খুলে বাসায় জামা পরে নিল ঋতু। এখন আর বেঁধে রাখেনি, কান্না ছেড়ে দিল। কাজল
কাজল লেপটে চোখের নিচে কালো হলো, কতটা বিরক্ত লাগছে এখন বলতে পারছে না, খুব কষ্ট হলো। কাঁদতে কাঁদতে বলল, আপনি আমায় ভালো করে দেখলেন না ভাইয়া, একবারও বললেন না ঋতু তোকে সুন্দর লাগে, অথচ কিসব ভেবে নিলেন, ভাবলেন কোনো ছেলের থেকে ফুল নিয়ে 3 ঘন্টা তার সাথে ছিলাম, আপনি আমায় এতটা খারাপ মেয়ে ভাবলেন, আমি তো আপনার জন্য সেজেছি, অথচ আপনি আমায় দেখলেনও না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো খাটের কার্নিশে হেলান দিয়ে। মাগরিবের পর জেরিন আসলো, তখন ড্রয়িং রুমে আজ বাড়ির 3 কর্তাই উপস্থিত। অফিস থেকে বিকেলে আজ চলে আসছে। গতকাল একটা ফরেন ডিল সাকসেসফুল হয়, আজ দুপুরে পার্টি রাখা হয়েছে। ফায়েদ যায়নি, তাতে অবশ্যই তৌফিক খান রাগ করলেও তা শুধু 2 ভাই ছাড়া কেউ দেখেনি। জেরিন সকলকে সালাম দিয়ে স্টাডি রুমে চলে গেল। তৌফিক খান বলল, মেয়েটা মাশাআল্লাহ সুন্দর আছে, উজ্জ্বলের জন্য হলে মন্দ হয় না, বাড়িতে বউ আসা দরকার, ছেলেদের পায়ে শিকল পরানোটা এখন বেশি জরুরি। সিঁড়ি দিয়ে নামছে ঋতু, মন দৌড়ে গিয়ে বলে আসছে তার টিউটর আসছে। ঋতু আর দেরি করেনি, জেরিনকে বেশ ভালো লাগে ঋতুর, কি মিষ্টি মেয়ে, দুদিন এই বন্ধুত্ব হয়ে গেল। অবশ্যই একটা বড় বোন থাকাটা বেশ দরকার, যা আজকাল জেরিনকে দেখলে মনে হয়। সে সিঁড়িতে পা রাখতে রাখতে বাপ চাচাদের কথা কানে এলো। তাইফ খান বলে উঠলো, তা বেশ ভালো বলেছেন ভাইজান, ছেলেদের বিয়ের বয়স হয়েছে, ঘরে বৌমা আনা দরকার। আমারও জেরিনকে বেশ ভালো লেগেছে, ওদের মানাবে অনেক। ওদের কথা বলতে কাকে বোঝালো ঋতু বুঝলো না, তাই মায়ের কাছে গিয়ে বলল, মা জেরিন আপুর সাথে কার বিয়ের কথা বলছে আব্বু? রুবি খান চায়ে চিনি দিয়ে নাড়তে নাড়তে বলল, জেরিনকে আমাদের সবার ভালো লেগেছে, তোর ভাইয়ার জন্য বলতেছি, মেয়েটা বেশ মিষ্টি, তোর ভাবি হলে কেমন লাগবে রে? ভাইয়া বলতে তখন মাথায় আসলো ফায়েজ ভাইয়া। ফায়েজ পরিবারের বড় ছেলে, তাকে বাদ দিয়ে তো আর এই ছোটটাকে বিয়ে দিবে না। বুকটা ধক করে কেঁপে উঠলো, চোখের পানি আসার আগে তা আটকানোর চেষ্টা করলো। কথা না বাড়িয়ে চলে গেল স্টাডি রুমে। জেরিনকে দেখে কান্না যেন বাদ মানলো না, তবুও চোখ দিয়ে পানি পড়লো না এক ফোঁটাও। ধীরে সুস্থে বসলো চেয়ারে। জেরিন কিছু লিখছিল, ঋতুকে দেখে হাসি মুখে বলল, কেমন আছো ঋতু? পুরোটা শেষ করার আগে চোখ গেল ঋতুর বিধ্বস্ত মুখটার দিকে। চোখগুলো কেমন জানি আগুনের মতো, সাথে বিচলিত হয়ে বলল, আরে ঋতু, তোমার মুখ এমন কেন, শরীর খারাপ নাকি? এ বলে কপালে হাত ছোঁয়ালো। ঋতু নিজেকে ধাতস্থ করে বলল, না আপু, তেমন কিছু না, আসলে মাথা ব্যথা করছে। ঋতু বলল, পড়তে পারবে আজ? আদরের স্বরে বলল জেরিন। ঋতু বলল, পারবো আপু, তবে অল্প পড়বো আজ। জেরিন বলল, ঠিক আছে। জেরিন পড়া বোঝাতে ব্যস্ত হলেও ঋতুর মন আজ নেই। সে বারবার জেরিনকে দেখছে, মনে মনে বললে, সত্যি আপু কত সুন্দর, ফায়েজ ভাইয়ের সাথে ভালো মানাবে, আমি তো তার ছোট বোন, আমাকে তো উনি আর বাইরে অন্য কোনো নজরে দেখেন না, আজ বিকেলে তো বুঝিয়ে দিল উনি আমাকে খারাপ মেয়ে ভাবে। আর এদিকে জেরিন 8টায় চলে যাওয়ার সময় হাসনা তাকে ডাক দিল। জেরিনও পাশে গিয়ে বসলো। কথা বলার এক পর্যায়ে হাসনা জিজ্ঞেস করলো, তোমরা কয় ভাই বোন জেরিন? জেরিন বলল, আমরা 2 ভাই বোন আন্টি, আমি বড় আর আমার ছোট বোন ঝুমু এবার ক্লাস 7-এ। স্নারা খান বলল, অনেক ছোট তো তোমার, তা তোমার বাবা মা কি করে? জেরিন বলল, আন্টি আমার মা স্কুলে শিক্ষকতা করে। হাসনা খান বলল, আর বাবা? জেরিন বলল, আন্টি আমার বাবা নেই, একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বলে মাথা নিচু করে ফেললো জেরিন। হাসনারা খানের খারাপ লাগলো, পরম মমতায় মাথায় হাত ছুঁয়ে দিলেন, আদর করলেন। কোনো কিছু আড়াল হলো না ঋতুর চোখে, দূর থেকে দাঁড়িয়ে সব শুনলো। বড় মার এত আদর করতে দেখে কষ্ট যেন দ্বিগুণ হলো। রুবি খান ঋতুকে বই হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি রে দাঁড়িয়ে আছিস কেন? রুবির কথায় সকলের চোখ যায় ঋতুর দিকে। ঋতু কিছু বলার আগে আগ বাড়িয়ে জেরিন বলে, আন্টি আজ ঋতুর শরীর খারাপ, ওর মনে হয় মাথা ব্যথা, আমাকে কিছু বলেনি খুলে, আপনি একটু দেখে নেবেন, আমি আসি আজ, আসসালামু আলাইকুম। হাসনা জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। জেরিনের কথা শুনে রুবি দ্রুত মেয়ের কাছে গেল, চোখ মুখ শুকনা, তবে শরীরের টেম্পারেচার স্বাভাবিক, হয়তো মাথা ব্যথা। মেয়েকে জোর করে ধরে ডাইনিং টেবিলে নিয়ে বসালো, তারপর এক প্লেট ভাত এনে মুখে তুলে দিল। কিছু বলেনি ঋতু, চুপচাপ খেয়ে নিল। হাসনা বসে ভালোভাবে আদর করে দিল ঋতুকে। বড় মার আদর পেয়ে আদরে বাচ্চাটার ইচ্ছা করলো চিৎকার দিয়ে কান্না করতে, কিন্তু চাইলেও তো সব হয় না, তাই চুপচাপ খেয়ে কোনো রকম চলে গেল রুমে। রুমের দরজা আজ কি মনে করে যেন আটকে দিল। অন্ধকার বারান্দায় দূর আকাশে চাঁদের আলো ছাড়া আরেকটা জিনিস চিকচিক করছে, সেটা ঋতুর পায়ের নুপুর, কি সুন্দর ঝলমল করছে আধারে। ঋতু নুপুরের দিকে তাকিয়ে বলল, কোনো এক পরা নাকি আমায় এটা পরিয়ে দিয়েছে অলক্ষ্য, সত্যি কি কোনো পরা আছে? থাকলে আমায় নিয়ে যাও, এ কষ্ট যেন সহ্য হয় না আমার, মন চাই সব ছেড়ে চলে যাই। আমি না থাকলে কেউ কি আমার কথা ভেবে কাঁদবে? ফায়েজ ভাইয়ের হয়তো মনেও পড়বে না, মা কাঁদবে, বাবা, বড় বাবা, ছোট বাবা, বড় মা, ছোট মা, দাদু, মুন, রিক এরা হয়তো খুব মিস করবে। ছোট ভাইয়া সে তো খুশি হবে আমি না থাকলে, 2টো লেগ পিস তার পাতে উঠবে। কখন যে ঘুমিয়ে গেল বারান্দায় মনে নাই। মাঝরাতে হালকা ঠান্ডায় ভেঙে গেল ঘুম, তখন নিজেকে বারান্দায় আবিষ্কার করলো ঋতু। বাইরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, সাথে হালকা বাতাসও, উঠতে কষ্ট হচ্ছে, তবুও কোনো রকম উঠে বিছানায় শুয়ে পড়লো। আর এদিকে রাত 10টায় নিয়ম করে জীবন্ত মহলের সদস্যরা ভিডিও হোক কিংবা অডিও কলে কথা বলছে, না হলে যেন অপূর্ণ থেকে যায় তাদের জীবন। সবাই কলে আসলেও আসেনি ঋতু, অনেকবার কল দেওয়ার পরও যখন আসেনি, তারা সবাই একটু হলেও চিন্তা করলো, তবে ক্লান্ত আছে বলে মনে করে আর কিছু ভাবলো না। এদিকে ফায়েজ আজ আর ঋতুকে ডিনারের সময় না দেখেও এতটা ভাবলো না। বিকেলে কথাগুলো বলাই আদরের দুলালি যে মুখ ফুলিয়েছে তা বেশ বুঝতে পারলো ফায়েজ, তবে এসব নিয়ে ভাবলে হবে না, সবকিছু নিয়ে ভাবতে গেলে জীবনটা চলবে না।
ফায়েজ, উজ্জ্বল আর তারিফ খান বেশ কিছু সময় আড্ডা দিল। তারিফ খান বলল, ফায়েজ তো বিয়ে করবে না, তুই বরং বিয়ে কর উজ্জ্বল। উজ্জ্বল একবার ছোট চাচার দিকে তাকিয়ে বলল, চাচু আমাকে বিয়ে দিয়ে তোমার দলে নেওয়ার এত ইচ্ছে কেন বলো তো? তারিফ খান বলে উঠলো, তুই কি আজীবন সিঙ্গেল থাকবি? উজ্জ্বল বলল, সেটা কেন থাকবো, তবে কাউকে পেলে অবশ্যই করব। চাচু বলল, কেউ কি নাই? চাচার কথায় চূড়া চোখে তাকালো একবার, তারপর দুদিকে মাথা নেড়ে বুঝাই নেই। তারিফ খান উজ্জ্বলের পিঠে চাপিয়ে বলল, ভাবিরা তোর জন্য একটা মেয়ে দেখেছে, সুন্দর আছে বেশ, তবে তোরও এক পাশ থেকে তোলা রমণীর চেয়ে কম সুন্দর না, বলে হেসে দিল তারিফ খান। ফায়েজ বলল, এক পাশ থেকে তোলা রমণী মানে চাচু? চাচু বলল, আর বলিস না, কোনো এক রমণীর ছবি এক পাশ থেকে তোলা, ভালো স্পষ্ট না। ফায়েজ বলল, মায়েদের দল কোন মেয়ে দেখলো উজ্জ্বলের জন্য? চাচু বলল, কে আবার? ঋতুর টিউটর, শুনলাম মেয়েটার বাবা নাই। উজ্জ্বল রাগ দেখিয়ে বলল, সুন্দর কেন, বিশ্ব সুন্দরী হলেও আমি বিয়ে করব না। ফায়েজকে করাও, না হয় নীলকে, আমি তো ওই তাকেই করব, সে ট্রাফিক জ্যামে আটকে থাকা নীল আকাশকে। ফায়েজ বিয়ের কথা শুনে কেঁপে উঠলো। তারিফ খান মাথায় ফু দিয়ে বলল, ওর বিয়ে করে কি হবে? চাচার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো ফায়েজ, তারপর বলল, তুমি কি আমায় পুরুষত্ব নিয়ে সন্দেহ করো? ফায়েজের অসহায়ত্ব মুখ দেখে একযুগে হেসে দিল উজ্জ্বল আর তারিফ খান। উজ্জ্বল হাসতে হাসতে বলল, চাচু তুমি কিন্তু আমাদের সিনিয়র হও, এরপর আমাদেরকে এভাবে পচাতে আসছো কেন? হাসতে হাসতে তারিফ খান বলল, বয়স বেশি না বাচ্চা, আমি কিন্তু তোদের বন্ধু হই। ফায়েজ উঠে যেতে যেতে বলল, বউ আনার সময় হলে বউ ঘরে দেখবা, আর দুদিন পর দাদাও হবা, এত চিন্তা করিও না, এখন আমার রিম ছাড়ো তোমরা। উজ্জ্বল আর তারিফ খান চলে গেল। ফায়েজ দরজা বন্ধ করে লাইট অফ করলো, বিছানায় অর্ধ শুয়ে মোবাইলে একটা চোখের দিকে তাকিয়ে বলে উঠলো, কবে যে আপনি বুঝবেন ভালোবাসা বলতে মুস্তাকিম খান ফায়েজ, ভালো থাকার নামও মুস্তাকিম খান ফায়েজ, আপনার সকল কিছুতে এই মুস্তাকিম খান ফায়েজ ব্যতীত দ্বিতীয় কোনো নাম থাকবে না। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তো সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।